ergonomic shape. এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আগুনে পুরল অস্থায়ী আদালতের এজলাস। বিডিআর হত্যায় বিস্ফোরক মামলা শুনানির তারিখ পেছালো। ন্যায় বিচারের দাবিতে শাহবাগে ব্লকেড। 43তম বিসিএস থেকে বাদ পড়া 227 জনের বিষয়ে পুরো তদন্তের সিদ্ধান্ত। ফৌজদারি অপরাধ না থাকলে বেশিরভাগই নিয়োগ পাবে চাকরিতে। এবার আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল বিএনপির। 5 আগস্ট পর্যন্ত ক্রসফায়ারে নিহত দলটির 2276 নেতাকর্মী। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ। আগুনে পুড়ে অন্তত 4 জন নিহত। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। চট্টগ্রাম আদালতের নথির বস্তা মিলল ভাঙাড়ির দোকানে। বিক্রি করা হয়েছিল 16 টাকা কেজি দরে। এক চা বিক্রেতা আটক। লস অ্যাঞ্জেলসে দ্রুত ছড়াচ্ছে আগ্রাসী দাবানল। প্রাণহানি বেড়ে 5 জন। পালাচ্ছে লাখো বাসিন্দা। হাজারো বাড়িঘর ক্ষতিগ্রস্ত। এবং একদিন বিরতির পর বিপিএল সিলেট পর্বে বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিং এ রংপুর। সন্ধ্যায় চিটাগংয়ের প্রতিপক্ষ ঢাকা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। দুর্বৃত্তদের আগুনে পুড়েছে বকশী বাজারে আলিয়া মাদ্রাসার কক্ষ। বৃহস্পতিবার এখানেই শুরু হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহ মামলার শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় আদালতের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এদিকে মাঠ থেকে অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন মাদ্রাসা শিক্ষার্থীরা। জানান, 3 মাসের কথা বলে 2012 সাল থেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী আদালত বসানোয় বিঘ্নিত হচ্ছে একাডেমিক কার্যক্রম। পুরে অঙ্গার হয়ে যাওয়া এই কক্ষেই হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় জেলে থাকা আসামিদের জামিন শুনানি। তবে মধ্যরাতে রহস্যজনকভাবে আগুনে পুড়ে গেছে বকশীবাজারের আলিয়া মাদ্রাসার এই অস্থায়ী ইজলাস কক্ষ। এসে দেখেছি যে এখানে কিছু কিছু জায়গায় ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করছে। করার পরে আমরা এখানে আসছি। আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না। আনুমানিক 4টা 22 এরকম দিকে। এদিকে পূর্ব নির্ধারিত তারিখ হিসেবে আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে সকাল 10টায় বিচার কাজ শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রদের বিক্ষোভের কারণে তা ভেস্তে যায়। তারা বলছেন, 3 মাসের কথা বলে 12 বছর ধরে অস্থায়ী আদালত বসিয়ে মাদ্রাসার একাডেমিক কার্যক্রম বিঘ্নিত করা হচ্ছে। আমরা এটা কখনোই চাইবো না যে আমাদের মাঠকে স্বৈরাচারী ব্যবহার করুক, এবং যেটা আমরা হ্যাসেল হচ্ছে প্রতিনিয়ত। যে বিচার কার্য পরিচালনার জন্য এই স্থানটি যথেষ্ট নয় এবং এই ভবনটি জরাজীর্ণ, সেটি পর্যবেক্ষণ করে ওনারা এখান থেকে আদালত অপসারণ করবে, আমরা এটুকু আশ্বস্ত পেয়েছি। এমন পরিস্থিতির মধ্যে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শন করেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী। পরিদর্শন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কার্য পরিচালনার পরিবেশ না থাকায় অস্থায়ী আদালত আলিয়া মাদ্রাসা মাঠে বসছে না। এটা নিষ্পত্তি করার জন্য প্রসিকিউশন আন্তরিক, আমার জানা মতে আমাদের মাননীয় বিচারকও আন্তরিক। আসামি পক্ষ থেকে যেভাবে আগ্রহী ছিলেন, আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি যে উভয় পক্ষ মিলে এটা একটা নিষ্পত্তি হোক, সেটা ওনারা যেভাবে চায় আমরাও চেয়েছি। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। যে 2009 সালের এই ফেব্রুয়ারির এই ঘটনায় যে বিচার প্রক্রিয়া এতদিন পর্যন্ত চলে আসছিল, সেই বিচার প্রক্রিয়াটা সঠিক ছিল না। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম প্রস্তাবনায় রয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
সোচার ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার প্রহসন করছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। ঘোষণা করা হয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ ব্লকেট কর্মসূচি। সকালে শহীদ মিনারে বিডিআর বিদ্রোহে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এসব কথা বলেন মাহিন। 3 দফা দাবিতে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বিডিআর হত্যাকাণ্ডের পর জেলবন্দীদের পরিবারের সদস্য, বিডিআরের চাকুরিচ্যুতরা। সকালে বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতের শিক্ষার্থীরা বাধা দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করে জেলবন্দী বিডিআর পরিবারের সদস্যরা জানান, বিডিআর পরিবারের সদস্যদের ছাত্রদের মুখোমুখি করে দেওয়ার পায়তারা চলছে। বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা এসেছে, যদি এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগীরা। সেখানে আছেন সহকর্মী জুবায়ের সানি, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সানি, আজকের কর্মসূচি নিয়ে কি বলছেন বিডিআর এর ভুক্তভোগী পরিবারের সদস্যরা, বিস্তারিত জানাবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই যে বিডিআর এর যে সদস্যরা রয়েছেন এবং সেই সঙ্গে যারা যে জেলে রয়েছেন, জেলবন্দী, তাদের পরিবারের সদস্যরা, তারা কিন্তু ইতিমধ্যে যে শাহবাগ মোড় সেটি ব্লকেট করে রেখেছেন। সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তারা এখানে 1 ঘন্টা অবস্থান করবেন, কারণ তারা গতকালকে ঘোষণা করেছিলেন আজকের যে আদালতের শুনানি ছিল সেখানে যদি তারা ন্যায় বিচার না পান তাহলে তারা এই কর্মসূচিটি পালন করবেন। শাহবাগ ব্লক করার যে কর্মসূচি সেটি তারা পালন করবেন। সে কারণে তারা কিন্তু এখানে এসে শাহবাগ মোড় ব্লক করে দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে পুরো যান চলাচল কিন্তু শাহবাগের বন্ধ হয়ে গেছে। এবং তারা যেটি বলছেন যে এখানে 1 ঘন্টা অবস্থান করার পর তারা সেখান থেকে আবারও শহীদ মিনারে ফিরে যাবেন এবং তাদের এই দাবি যে পর্যন্ত মানা না হবে সেই পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। এবং কিছুক্ষণ আগে তারা কথা বলছিলেন যে তারা যেটি বলছেন যে বিচারের নামে সরকার তাদের সঙ্গে একটি প্রহসন করছে। তারা 3টি দাবি জানিয়েছেন, যে 3টি দাবির মধ্যে রয়েছে যেসব বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে দ্রুত চাকরিতে ফিরিয়ে দেয়া এবং সেই সঙ্গে যারা বর্তমানে কারারুদ্ধ রয়েছেন বা জেলে রয়েছেন তাদেরকে মুক্তি দেয়া এবং যারা চাকরি ফেরত পাচ্ছেন তারা বলছেন যে প্রমোশন সহ তাদের যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো পূরণ করে তারপরে তাদেরকে যেন চাকরিতে ফিরিয়ে দেওয়া হয়। তো এখন যে অবস্থা সেটি হচ্ছে শাহবাগ মোড়ে কিন্তু এখন অবস্থান করছেন আন্দোলনকারীরা। আপনি জানেন যে গতকাল সকাল থেকে তারা আন্দোলন শুরু করেছিলেন শহীদ মিনারে এবং সেখান থেকে পরবর্তীতে তারা শাহবাগ অভিমুখে যাত্রা করলেও তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে কিন্তু জাতীয় জাদুঘরের সামনে তাদেরকে থামানোর চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু সেটি আর সম্ভব হয়নি। তারা বর্তমানে এই যে শাহবাগ মোড়ে সেখানে তারা অবস্থান করছেন এবং তারা যদি বলছে যে তারা আরো প্রায় 1 ঘন্টার মতো এখানে অবস্থান করবেন। তো তা নিয়ে এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 43তম বিসিএস এ যারা বাদ পড়েছেন রাষ্ট্রবিরোধী বা ফৌজদারি অপরাধ না থাকলে তাদের বেশিরভাগ শিগগিরই চাকরিতে যোগ দিতে পারবেন, জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সকালে সচিবালয় বৈঠক শেষে এই কথা জানান তিনি। এই বিসিএস এ 227 জন বাদ পড়েন। তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ ছিল বা কেন তারা বাদ পড়লেন তা জানতে হয় এই বৈঠকে। জনপ্রশাসন সচিব বলেন, এই বিষয়ে কাজ করছে তার মন্ত্রণালয়। পরীক্ষায় পাশ করা বাকিরা আগামী 15 জানুয়ারি চাকরিতে যোগ দেবেন। এবারের বাজেটে সব সরকারি চাকুরির জন্য মহার্ঘ ভাতা বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, এই ভাতা কত শতাংশ হবে তা ঠিক করবে অর্থ মন্ত্রণালয়। এটা আমাদের এই প্রক্রিয়াকে টাচ করেছে, এই জন্য আমাদেরকে, এটা তো শুধু আপনারা যে মিডিয়াতে আসছেন তা না, আমাদেরও তো কাজ বাড়ছে এবং উই আর ডুইং ইট এবং রিপিটেডলি ইমিডিয়েটলি কিন্তু আমি অ্যাকশনে গেছি। এটা আমার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজটা হয়ে যাবে। এটার সাথে রুটি রুজি, একটা ছেলে একটা মেয়ে শুধু না, এটা তার পরিবারের রুটি রুজি রোজগার।
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে গত ১৬ বছরে ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২,২৭৬ নেতাকর্মী ক্রস ফায়ারের শিকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন অভিযোগ দাখিল করেছে দলটি। বৃহস্পতিবার সকালে এই অভিযোগ দাখিল করে বিএনপির মামলা গুম খুনের তথ্য সংগ্রহ কমিটি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের দায়ী করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম ও ক্রস ফায়ারে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এসব করেছে, যাদের উদ্দেশ্য ছিল বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে ধ্বংস ও নিশ্চিহ্ন করা। বিএনপির তথ্য বলছে এই পর্যন্ত তাদের ১৫৩ নেতাকর্মীকে গুম করে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত না দিতে চাইলে ভারত বন্ধুত্বের মর্যাদা হারাবে। নির্বাচন দিতে যত দেরি হবে শেখ হাসিনার প্রেতাত্মারা ততই সক্রিয় হয়ে উঠবে বলেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বিএনপি নেতারা বলেন, জাতীয় ঐক্যের পক্ষে তাদের দল, তবে বিতর্কিত বক্তব্য দিয়ে এই ঐক্য নষ্ট করার পায়তারা চলছে। মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই আন্দোলনের তুলনা করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকাল দীর্ঘ করে নতুন দল সৃষ্টির সুযোগ দেয়া হবে না। স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টা থামাতে অবিলম্বে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান বিএনপি নেতারা। পরিষদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা খালেদা জিয়া ঐক্য সৃষ্টি করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন, আজকে এই দেশ স্পষ্ট বক্তব্য, আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে। সেই প্রতিনিধিরা সংসদে মূল সংস্কারের কাজ সমাধা করবে। আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন। কোথায় দায়িত্ব পালন করবেন? এখনো মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব এখনো বহাল রয়েছে। এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরো বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। হাসিনা চলে যাওয়ার পর থেকে ঐক্যের জায়গাতে ঠিক থাকতে না পারা জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের ভালোবাসা নিয়ে বিদেশ গেলেন বিএনপি চেয়ারপারসন, আন্তর্জাতিকভাবেও তাকে সম্মানিত করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় কাতারের আমির ও চিকিৎসার বিষয়ে সহযোগিতার জন্য ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান তিনি। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি, জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের পর আগুন লেগে 4 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে সাভারের ফুলবাড়িয়ার পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। মহদের ভস্ম হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ইমদাদ মাহমুদ ও নাজমুল হুদার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত 2টা বেজে 20 মিনিট। মাঝ রাতে সড়কে দাউ দাউ করে জ্বলা আগুনে পুড়ে অঙ্গার 4টি তাজা প্রাণ।
সাভারে ঢাকা রিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী ঝমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এরপর আরও একটি বাস ও একটি খড় বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। মুহূর্তেই 4টি গাড়িতে আগুন ধরে যায়। আগুন লাগছে যে গ্যাসের বোতল বাসটা, অ্যাম্বুলেন্সের গ্যাসের বোতল বাসটা হয়েছে, ডিভাইডারের সাথে ধাক্কা খেয়েছে, পিছনে বাসগুলো পরপর ধাক্কা খেয়েছে। আর মাঝখানে যে বাসটা ছিল সেটা সিলিন্ডারে ধাক্কা দেওয়ার জন্যই আগুনটা। অ্যাম্বুলেন্সের ভিতরে যে লোক ছিল একটা লোকও বাইরে যেতে পারে না। 4টা ডেড বডি আছে, এই অবস্থা। পরে আমরা তো আর কি বলবো, আর বলার ভাষা নাই। খবর পেয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। অ্যাম্বুলেন্স থেকে 4 জনের অঙ্গার দেহাবশেষ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগতে পারে। নিহতদের মধ্যে 1 শিশু, 2 নারী ও 1 জন পুরুষ রয়েছেন। যে মরদেহগুলো আমরা পাই, এগুলো পরিচয় শনাক্ত করার মতো অবস্থা নেই, কারণ আগুনে পরে একদম ভস্মীভূত হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হসপিটালের মর্গে প্রেরণ করেছি। ওখানে পোস্টমর্টম হওয়ার পরে, ডিএনএ টেস্ট হওয়ার পরে হয়তো বোঝা যাবে যে এই মরদেহগুলো কার। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 9 বস্তা নথি একটি ভাগাড়ির দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে। রাতভর বাথুলিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নথিগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চুরি যাওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাগাড়ির দোকানে 16 টাকা কেজি দরে বিক্রি করা হয়। গত 2 দিনের আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে 9 বস্তা নথি উদ্ধার করা হয়। কোর্ট বিল্ডিং এলাকার সিসি ফুটেজ এবং প্রাপ্ত সোর্সের ভিত্তিতে গতকাল চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়ে বাকুলিয়া থানা এলাকার বউবাজার হইতে রাসেল নামে একজনকে আমরা শনাক্তপূর্বক গ্রেপ্তার করি। তথ্যের ভিত্তিতে তার দেখানো এবং শনাক্ত মতে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা সতীশবাবু লেন হইতে একটি ভাঙ্গারি দোকানে অভিযান পরিচালনা করে আজকে আমরা সকালবেলা এই হারিয়ে যাওয়া এই সিডিগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হই। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বাড়াতে শুরু হচ্ছে অর্থনৈতিক কোঅপারেশন। সকালে সচিবালয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বোলাতের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি আরও জানান, বাংলাদেশের সামরিক সরঞ্জাম রপ্তানি করতে আগ্রহী তুরস্ক। পাশাপাশি অবকাঠামো, এনার্জি সহ বিভিন্ন খাতে বিনিয়োগেও আগ্রহ জানিয়েছে দেশটি। এই মিটিং থেকে আমরা আমাদের যে আজকের যে আলোচনাগুলো হলো, এই আলোচনা থেকে আমরা যে যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি রেস্তোরাঁ খাতের ভ্যাটের হার 5% অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব ইমরান হাসান বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্তে ভ্যাট 3 গুণ বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। তারা সরকারের কাছে পূর্বের 5% ভ্যাট ফিরিয়ে আনার দাবি জানান, না হলে 1 দিনের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দেন। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। সঠিক নেতৃত্ব বাছাইয়ে মূল কমিটি ঘোষণার আগেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার আভাস মিলেছে। অন্যদিকে 16 বছর দলীয় কোন্দলে ঝিমিয়ে পড়া দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিকে চাঙ্গা করার পাশাপাশি আরও শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব চান
তৃণমূল নেতাকর্মীরা। নতুনদেরও সুযোগ দেওয়ার দাবি তাদের। রতন দাসের ছবিতে আকরাম হুসাইনের রিপোর্টে থাকছে বিস্তারিত। 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি রাজপথে সক্রিয় থাকলেও সাংগঠনিক কার্যক্রমে ঝিমিয়ে পড়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনীতি। এবার অভ্যুত্থান পরবর্তী ঘর গোছাতে শুরু করেছে দলটি। কিন্তু সাবেক ছাত্রনেতাদের অভিযোগ, এতদিন নেতৃত্বদানকারী নেতারা নতুন নেতৃত্ব তৈরিতে অনুরাগী ছিলেন না, চেষ্টা করেছেন দমিয়ে রেখে নিজেদের আখের গোছানোর। তাই নেতৃত্ব বাছাইয়ে নতুনদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। যারা নেতৃত্ব দিয়েছেন তারা সবসময় চেষ্টা করেছেন নেতৃত্বকে নিজের ভেতরে ধরে রেখে ভবিষ্যৎ নেতৃত্ব যেন তৈরি না হয়, এ ধরনের একটা প্রবণতা কাজ করেছে। আমি মনে করি যারা নতুন নেতৃত্বকে উৎসাহিত করবে এ ধরনের মানুষকে নেতৃত্বে আনা উচিত। দক্ষ, স্বচ্ছ, কর্মঠ, কর্মী বান্ধব, ক্লিন ইমেজের অধিকারী, শিক্ষিত, মেধাবী, যারা বিতর্কিত নয়, এই ব্যক্তিদেরকে নির্বাচন করে আমরা যদি নেতৃত্ব দিতে পারি তাহলে দক্ষিণ জেলা বিএনপি সফলভাবে অগ্রসর হতে পারবে। আওয়ামী লীগের দমনপীড়নে পূর্ণাঙ্গ কমিটি করার সুযোগ পাননি তারা। তাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত শক্তিশালী নেতৃত্ব বাছাইয়ে মনোযোগ দেওয়ার আহ্বান এই বিএনপি নেতার। যারা সংগঠনকে যে পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে যে একটা আন্দোলন পরবর্তী সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে সেরকম নেতৃত্ব আসা উচিত বলে আমি মনে করি। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই আগামীর কান্ডারি নির্বাচন করা হবে। আমরা একেবারে তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিকভাবে সাজিয়ে এমনভাবে নেতৃত্ব গড়ে তুলবার চেষ্টা করব যাতে করে চট্টগ্রাম দক্ষিণ জেলা যেরকম একটি গুরুত্বপূর্ণ জেলা, সেরকম গুরুত্বপূর্ণ নেতা এই জেলার দায়িত্বে নেতৃত্বে চলে আসেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয় 2009 সালে। সেই কমিটি বিলুপ্ত করা হয় 2019 সালের অক্টোবরে। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। তীব্র শীতে নাকাল, মৌলভীবাজার, চা বাগান ও পাহাড়ি এলাকায় বসবাসরত নিম্ন আয়ের মানুষ। হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশায় মোড়ানো থাকছে চারদিক, বইছে শীতল বাতাস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো তীব্র শীতে নাকাল মৌলভীবাজারের চা বাগান ও হাওড় সহ গ্রামগঞ্জের মানুষ। দিনে সূর্যের দেখা মিললেও রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা আর হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন চা শ্রমিক সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতে কিন্তু আমরা টিকতে খুব কষ্ট হইতেছে, কিন্তু আমরা সব থাকার সত্ত্বেও কিন্তু গরিব তো আর ওরকম কিছু নাই। গরিবের যে যে টিকে থাকতে পারতেছে। চা শ্রমিক বাচ্চা কাচ্চারা ভালো মতন কাপড় চোপড় পায় না। যদি সরকার যদি তাকায় তো আমরা দিকে একটু ভালো হতো। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বোরো ধান ও সবজি চাষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা। সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। ঠান্ডার কারণে কাশি হয়েছে, আজকে 6 দিন হয়েছে। ঠান্ডা লাগছে, লাগার কারণে হয়েছে শিশু ডাক্তার দেখাইতে। আমি শিশু ডাক্তার দেখাইতে পারছি না, অন্য আইয়া ভর্তি হয়েছি। দেখা যাচ্ছে যে বিভিন্ন হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ছোট বাচ্চা, শিশু এবং বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি দিচ্ছেন। যেমন শিশুদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এজমা এবং ডায়রিয়া প্রকোপ বেশ দেখা যাচ্ছে। এবং মৌলভীবাজারের তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে চলতি মাসে কুয়াশা ও বাতাসের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
ফুড পয়জনিং। বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? বেবি লোশন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। ঢাকায় মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন। আগামী 11 জানুয়ারি থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। কূটনৈতিক জীবনে তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে 3 বার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে জ্যাকবসন নিকট প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। তারল্য সংকট আর ব্যবসার পরিবেশ নিশ্চিত না হওয়ায় সংকুচিত হচ্ছে বেসরকারি বিনিয়োগ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল নভেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 42 মাসের মধ্যে সর্বনিম্নে, যার প্রভাব পড়ছে কর্মসংস্থান সৃষ্টিতে। ফলে দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। আর বিনিয়োগ বাড়াতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। বিস্তারিত ওয়ালিদ সাকিবের রিপোর্টে। স্বৈরাচারী সরকারের সীমাহীন লুটপাট আর দুর্নীতিতে বিপর্যস্ত অর্থনীতি, খেলাপি ঋণ আর অর্থ পাচারে তারল্য সংকটে অনেক ব্যাংক, প্রায় তলানিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এমন পরিস্থিতিতে অর্থনীতিকে টেনে তোলার চেষ্টায় অন্তর্বর্তী সরকার, কিন্তু ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারা ও ব্যবসায়ীদের আস্থার সংকটে ব্যাহত হচ্ছে বিনিয়োগ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের প্রথম 5 মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 7.66%, যা 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন। প্ল্যান যেটা সরকারের ইকোনমিক প্ল্যান অথবা রাজনৈতিক অস্থিরতা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় নিয়ে ইনভেস্টমেন্টের হিসাবটা করতে হয়। ফলে এগুলো যদি ফেভারেবল না হয় তাহলে আসলে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম। ব্যাংকের ঋণ প্রবাহ যদি কমে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ইনভেস্টমেন্ট কমে যেতে বাধ্য। বিনিয়োগের এই ধীরগতির প্রভাব পড়েছে দেশের সার্বিক কর্মসংস্থানে। এরই মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 2%-এরও নিচে। হিসেব বলছে অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে বেড়েছে বেকারের সংখ্যাও। বিবিএস এর তথ্য বলছে সেপ্টেম্বর শেষে কর্মহীন জনগোষ্ঠীর সংখ্যা 26.5 লাখ ছাড়িয়েছে। ব্যাংক বেসড অর্থনীতিতে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, অনেক শিল্প কারখানার দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে সেগুলো যখন বন্ধ হচ্ছে, অ্যাক্টিভিটিস বন্ধ হচ্ছে, কর্মকাণ্ড বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে, তাহলে জিডিপির ভোগ ব্যয় কমে যাচ্ছে মানুষের। এমন পরিস্থিতিতে ব্যবসার পরিবেশ ফিরিয়ে এনে ব্যবসায়ীদের আস্থা ফেরানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আমাদের দেশে যে পলিটিক্যাল টার্মোইল যেগুলো হচ্ছে, যার ফলে আপনার স্বাভাবিকভাবে ইনভেস্টমেন্টগুলো কমে গেছে। ব্যবসা করার জন্য আসলে যতটুকু আইনগতভাবে সাপোর্ট দেওয়া দরকার সেটা সাপোর্টটা যেন দেয়া হয়, তাই না? সেটা আমরা সবসময় আশা করি। এদিকে শিল্পে মূলধনী যন্ত্রপাতির আমদানিও কমেছে আশঙ্কাজনক হারে। 2024-25 অর্থবছরের প্রথম 5 মাসে যা কমেছে 26%। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলস। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের অদূরে শুরু হওয়া দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে।
প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 5 জনে, গুরুতর দগ্ধ বহু মানুষ, পুড়ে গেছে হাজারো স্থাপনা, বাড়িঘর ছেড়ে পালিয়েছে লাখো বাসিন্দা। প্রাণপণে চলছে আগুন নেভানোর চেষ্টা। ঠিক যেন হলিউড মুভির কোনো দৃশ্য। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে দুঃস্বপ্নের মতো। চোখের সামনে পুড়ে যাচ্ছে বাড়িঘর, যানবাহন, গাছপালা। জনবহুল শহরে হঠাৎ করেই প্রায় শূন্যের কোঠায় মানুষের আনাগোনা। সম্পূর্ণ ভিন্ন রূপে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরকে দেখছে বিশ্ববাসী। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না আগুন। চারিদিকে শুধু পোড়া চিহ্ন। পুড়ে গেছে 1000-এর বেশি স্থাপনা। ভয়াবহ এই আগুনে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। দাবানলের তাণ্ডবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে লক্ষাধিক মানুষ। পালিয়েছেন নামি দামি হলিউড তারকারাও। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দিশেহারা সাধারণ জনগণ। খুবই দুঃখজনক। এখানে বা আশেপাশের সকল কমিউনিটিতেই একই চিত্র। আমার মনে হয় না এমন কিছু আগে দেখেছে লস অ্যাঞ্জেলস। প্রায় 1500 দমকল কর্মী প্রাণপণে করছেন আগুন নেভানোর চেষ্টা। অনেকেই পড়ছেন পানির সংকটে। দাবানলের খোঁজ খবর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সান্তা মনিকার ফায়ার স্টেশন পরিদর্শন করেন তিনি। নিবির আমিন, নিউজ 24। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে একটি মন্দিরে বুধবার রাতে পদদলিত হয়ে কমপক্ষে 6 জন ভক্ত মারা গেছেন। আহত হয়েছেন অন্তত 40 জন। রয়টার্স জানায়, মন্দিরের গেট খোলার সাথে সাথে সবাই সামনের দিকে ধাক্কাধাক্কি করার ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। 10 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া 10 দিনের বৈকুণ্ঠের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শত শত ভক্ত মন্দিরটিতে সমবেত হয়েছিলেন। পদদলিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবারে থাকছে খেলার খবর। বিপিএল দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ফরচুন বরিশাল। শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম ইকবালের দলের সংগ্রহ 2 উইকেটে 146 রান। সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে তামিম শান্তরা সংগ্রাম করেছেন শেখ মেহেদী ইফতেখারদের বিপক্ষে। তবে সময় যত গড়িয়েছে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন দুজন। শান্ত তামিম মিলে 81 রানের জুটি গড়েন। শান্তকে 41 রানে ফিরিয়ে বরিশালের উদ্বোধনী জুটি ভাঙেন কামরুল ইসলাম। এরপর একই ওভারে তামিমকেও 40 রানে তুলে নেন এই পেসার। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় চিটাগং কিংসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।